আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। কিন্তু একটু হলেও টেনশিত কেন? সামনে পরীক্ষা এবং বিশ্বকাপ খেলা দুটো মিলেই কেন যেন একটা কঠিন অবস্থা পার করছো তোমরা। নো টেনশন, আমি জাহাঙ্গীর স্যার আছি তোমাদের সাথে। জাস্ট খালি প্রশ্ন বলে দিব আর পড়বা, জাস্ট পড়ে পরীক্ষার হলে যাবা, ইনশাল্লাহ চটিমুটি আউট করে দিয়ে আসতে পারবা। তাহলে আমরা এখন তোমাদের জন্য অর্ধবার্ষিক পরীক্ষা উপলক্ষে সাজেশন দিব। যে সাজেশনগুলো তোমাদের যেহেতু পড়া আছে, জাস্ট এই প্রশ্নগুলো বারবার পড়ে যাবা, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি 100% কমন পাবা। দেখো, নবম শ্রেণীর রসায়ন বিষয়ের জন্য যা যা পড়লে কমন আসবে ইনশাল্লাহ, অবশ্যই আসবে। তাহলে আমরা এখন শুরু করি তোমাদের সাজেশনগুলো কি কি পরীক্ষায় আসতে পারে। তোমাদের যে সিলেবাসে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে, আমরা চেষ্টা করেছি ক্রমান্বয়ে সেই সিলেবাসগুলোর যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বলার। তাই প্রথমে আমরা রসায়নের ধারণা এই অধ্যায় নিয়ে কথা বলবো। এটা প্রথম অধ্যায়, তোমরা জানো প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে না বললেই চলে। তবে যদি আসে তাহলে কই থেকে আসবে দেখবা। এই বড় প্রশ্নের জন্য প্রথম অধ্যায়তে তুমি কি পড়বা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। তুমি পড়বা যে GHS অর্থাৎ গ্লোবালি হারমোনাইজড সিস্টেম সংক্রান্ত যে চিত্রগুলো দেয়া আছে, সাংকেতিক চিহ্ন দেয়া আছে, সেই সাংকেতিক চিহ্নগুলোর ক্ষতিকর দিক এবং সেখান থেকে বাঁচার উপায়। তাহলে তুমি পড়বা কি? সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন পড়বা। 2 নাম্বার এখান থেকে আর কি পড়া যেতে পারে? জাস্ট রসায়নের ব্যবহার, মানে মানব জীবনে রসায়ন কিভাবে কাজ করছে এটা পড়লেই হবে। অর্থাৎ রসায়নের গুরুত্ব পড়বা। রসায়নের গুরুত্ব পড়বা। রসায়নের গুরুত্ব। তবে এখান থেকে তুমি আরেকটা আছে, দেখো ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, এই বিষয়গুলো দেখতেও পারো নাও পারো। তবে এই দুটা প্রশ্ন যদি তুমি পড়ো বড় প্রশ্নের জন্য, দ্যাটস এনাফ, আর কিচ্ছু দরকার পড়বে না। জাস্ট এই কটা পড়ে যাবো, তাহলেই হয়ে যাবে। এবার আমরা শুরু করি পদার্থের অবস্থা, দ্বিতীয় অধ্যায়। খুব 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 ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় থেকে কি প্রশ্ন আসবে মনে রাখবা। এই অধ্যায় থেকে 1 নম্বর যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে ব্যাপন হার দিয়ে। ব্যাপন হার। ব্যাপন হার সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করা লাগবে তোমাকে। কিভাবে আসবে দেখবা, তোমাদের বইয়ে কিন্তু একটা এইরকম একটা পাইপ দেয়া আছে। তুমি এই পাইপ সংক্রান্ত অঙ্ক দেয়া থাকবে। কিভাবে? এই যে পাইপ আছে, পাইপের এ পাশে একটা গ্যাস দেয়া থাকবে অ্যামোনিয়া, এ পাশে একটা গ্যাস দেয়া থাকবে HCl। তোমাকে বলবে এরা দুইজন কেন এ প্রান্ত না হয়ে বি প্রান্তের দিকে মিলিত হলো, এইরকম একটা প্রশ্ন আসবে। অথবা একাধিক বিক্রিয়া থাকবে, সেই বিক্রিয়া থেকে বিভিন্ন উৎপাদ তৈরি হবে। তোমাকে বলা হবে যে উৎপাদগুলো তৈরি হলো গ্যাসীয় উৎপাদ, তাদের মধ্যে কার ব্যাপন হার বেশি। তার মানে তুমি বুঝতে পেরেছো বিষয়টা। ব্যাপন হার দিয়ে একটা প্রশ্ন আসবে, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন তুমি এখান থেকে কি পড়বে? 2 নম্বর প্রশ্ন জানা প্রশ্ন, সেটা কি? বাষ্পীকরণ লেখচিত্র। বাষ্পীকরণ লেখচিত্র। বাষ্পীকরণ লেখচিত্র খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বাষ্পীকরণ লেখচিত্র পড়ার সাথে সাথে আর বিপরীতটাও পড়বা, সেটা কি? শীতলীকরণ লেখচিত্র। মনে রাখবা এখানে কিন্তু কিভাবে প্রশ্ন আসবে। পদার্থ দেয়া থাকবে পাত্রের ভিতরে, সেটা পানি হতে পারে, তাপমাত্রা আলাদা দেয়া থাকবে। তোমাকে বলবে যে উক্ত পদার্থটির বাষ্পীকরণ লেখচিত্র অঙ্কন করো, অথবা উক্ত পদার্থটির শীতলীকরণ লেখচিত্র বা বক্র অঙ্কন করো এবং অবস্থা ব্যাখ্যা করো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা প্রশ্ন এখান থেকে তুমি কি করবা? উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে বাষ্পীকরণ লেখচিত্র কেমন হয়, খুব ইম্পর্টেন্ট। তবে যদি প্রশ্ন সহজ হয় তাহলে মিশ্রণ থেকে উপাদান পৃথক করতে বলবে। কিভাবে? একটি পাত্রের ভিতরে আয়োডিন দিতে পারে, সোডিয়াম ক্লোরাইড দিতে পারে, বালি দিতে পারে, লবণ দিতে পারে, দিয়ে তোমাকে বলবে কি উপাদানগুলো কিভাবে পৃথক করা যায়। ইম্পর্টেন্ট একটা টপিক। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন এখান থেকে, পদার্থের অবস্থা। পদার্থের অবস্থাটা পড়বা। অবস্থা। পদার্থের অবস্থা মানে কি পড়বা? পদার্থের অবস্থা মানে হলো চিত্র দেয়া থাকবে, 3টা পদার্থের 3টা অবস্থা দেয়া থাকবে, কঠিন, তরল, গ্যাসীয়। তোমাকে বলবে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অর্থাৎ কঠিন পদার্থের কণাগুলো একে অপরের সাথে লেগে থাকে, তাপ দিলে একটু দূরে সরে যায়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আরও দূরে সরে যায়। এই রকম যে অ্যান্সার সেখান থেকে দিবে। অথবা বলতে পারে
একই পদার্থ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অবস্থা প্রদর্শন করে কেন, সেটা কিন্তু পদার্থের অবস্থা থেকেই তোমাকে ব্যাখ্যা করতে হবে। বা তোমাকে বলতে পারে গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। তোমরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছো যে আসলে আমি কি বলতে চাইছি, যে পদার্থের অবস্থা সংক্রান্ত একটা প্রশ্ন হতে পারে। মনে রাখবা, যখন তুমি লেখচিত্র অঙ্কন করবা, লেখচিত্রের ক্ষেত্রে কিন্তু তোমাকে লেখচিত্রের অবস্থা দিয়েও প্রশ্ন করতে পারে। যে লেখচিত্রে আমরা পাই না এ বি, বি সি, সি ডি, এরকম তোমাকে বলতে পারে এ বি অংশের বৈশিষ্ট্য আলোচনা করো, বিসি অংশের বৈশিষ্ট্য আলোচনা করো, সিডি অংশের বৈশিষ্ট্য আলোচনা করো। এখানেও কিন্তু তোমার কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা আছে, অর্থাৎ এটা কিন্তু পদার্থের অবস্থার ভিতরেই অন্তর্ভুক্ত। তবে ইয়াকুবিয়া স্কুল অ্যান্ড কলেজে হাই স্কুল শাখায় যে প্রশ্নটা সিটিতে এসেছিল সেটা ছিল পদার্থের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়। এটা ইম্পর্টেন্ট না খুব বেশি, তবে এই কটা ইম্পর্টেন্ট, এই কটা তুমি পড়ে যাবা, এর ভিতরে কমন পড়বে ইনশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ। এবার ৩য় নাম্বার অধ্যায় পদার্থের গঠন। এই অধ্যায় থেকে প্রশ্ন হবেই। কি পড়বা এখান থেকে? ১ নাম্বার পড়বা মডেল পড়বা। কয়টা মডেল আছে? 2টা মডেল, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল। প্রশ্ন আসবে কিভাবে? মডেলের ছবি দেয়া থাকবে, একটাতে রাদারফোর্ডের, একটাতে বোরের মডেলের ছবি দেয়। তোমাকে কি বলবে? 2টা মডেল বর্ণনা করো। অথবা যখন মডেলের ছবি দেয়া থাকবে, নিউক্লিয়াস এভাবে দেয়া থাকবে, এখানে একটা ইলেকট্রন দেয়া থাকবে, তোমাকে বলা হবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। মনে আছে কৌণিক ভরবেগ? কৌণিক ভরবেগ মানে কি? mv/r = nh/2π। খুব ইম্পর্টেন্ট। তবে বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টরা তোমরা মনে রাখো, এখান থেকে কিন্তু তোমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে বলতে পারে, সেক্ষেত্রে কিন্তু বেগ দেয়া থাকবে। আবার বেগ নির্ণয় করতে বলতে পারে, সেখানে কিন্তু ব্যাসার্ধও দেয়া থাকতে পারে। সো এই বিষয়গুলো খেয়াল করবে, স্কুল ভেদে প্রশ্ন ভ্যারি করে। সো এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে পড়তে হবে। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় সংক্রান্ত একটা প্রশ্ন আসতে পারে। যদি প্রশ্ন কঠিন হয়, তোমাকে বলতে পারে একটা ইলেকট্রন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে আসে, এক্ষেত্রে শক্তি নির্ণয় করো, বর্ণালীর শক্তি। শক্তি সমান সূত্র কি? E = H/c/λ। এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, বের করে ইর মান বের করবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তখন তরঙ্গ দৈর্ঘ্য দেয়া থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাহলে ইর মান বের করা সহজ। এটা কিন্তু অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কিসে নিবা? মিটারে নিবা। তাহলে একটা মডেল সংক্রান্ত একটা প্রশ্ন খুব 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 ইম্পর্টেন্ট। 2 নাম্বারটাতে কি পড়বা তুমি? মনে রাখবা 2 নাম্বার প্রশ্নে আসবে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। ফাটাফাটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, আইসোটোপের আপাভর নির্ণয়, আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে হয় প্রশ্ন? তোমাদের বইয়ে আছে না কপারের 2টি আইসোটোপ, কপার 63, কপার 65, আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। তোমাকে বলবে এদের শতকরা পরিমাণ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট, শতকরা পরিমাণ নির্ণয়, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এবং শতকরা পরিমাণ নির্ণয়। তবে প্রশ্ন যদি আরো কঠিন হয়, তোমাকে কি প্রশ্ন দিবে দেখো, বলবে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, 1, 2, 3, যেখানে H1 থাকবে কত পার্সেন্ট? 99.98%। তোমাকে বলবে এই 2 জনের শতকরা পরিমাণ বের করো। আমরা কিন্তু এটা করিয়েছি, অর্থাৎ H2 এবং H3 এর শতকরা পরিমাণ নির্ণয় করো। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন কিভাবে হতে পারে? 3 নাম্বার যদি আমরা চিন্তা ভাবনা করি, কোন অধ্যায় থেকে? পদার্থের গঠন থেকে। পদার্থের গঠন থেকে 3 নাম্বারে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো একটি নিউক্লিয়াসের ভর দেয়া থাকবে। মনে রাখবা, নিউক্লিয়াসের ভর দেয়া থাকবে, নিউক্লিয়াসের ভর দেয়া থাকবে। অবশ্যই এটা প্রকৃত ভর দেয়া থাকবে। একটা নিউক্লিয়াসের প্রকৃত ভর দেয়া থাকবে, সেই সাথে দেয়া থাকবে নিউট্রন সংখ্যা। তোমাকে বলবে মৌলটি শনাক্ত করো। মৌলটি শনাক্ত করা মানে কি? এখানে মৌলটি শনাক্ত করা মানে এখানে প্রোটন সংখ্যা বের করা। এটা কিন্তু আমরা করিয়েছি। কিভাবে করবা? নিউক্লিয়াসের প্রকৃত ভর যেটা দেয়া আছে সেখান থেকে নিউটনের প্রকৃত ভর বের করবা, মোট বিয়োগ করবা, তাহলে প্রোটনের মোট ভর পাওয়া যাবে। সেখান থেকে একটি প্রোটনের ভর দ্বারা ভাগ করলে তুমি মৌলটাকে শনাক্ত করতে পারবা। 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হতে পারে, সেটা কি? যে ধরো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে মানে না, কেন? ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে মানে না, কেন? অতঃপর শেষের দিকে গিয়ে পড়বা আইসোটোপের ব্যবহার, নট অনলি আইসোটোপ বাট অলসো
তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি তৃতীয় অধ্যায় থেকে দুটা প্রশ্ন আসতে পারে। তাহলে তৃতীয় অধ্যায় থেকে কি কি পড়বা? তৃতীয় অধ্যায় থেকে পড়বা মডেল, দুইটা মডেলের তুলনা বা সফলতা বা বর্ণনা ত্রুটি সহ। 2 নাম্বার মডেল সংক্রান্ত গাণিতিক সমস্যা, MVR সমান NH ডিভাইডেড 2 পাই, আর একটা হলো E সমান H গুণন C বাই ল্যামডা। আর আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর একটা পড়বা নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া থাকবে, মৌলটা শনাক্ত করতে বলবে। আর ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে মানে না কেন? তাহলে মোট কয়টা অধ্যায় হলো? 3টা অধ্যায়। এবার আমরা আরো 2টা অধ্যায়ের সাজেশন দিচ্ছি এখানে। চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। তুমি পর্যায় সারণী থেকে কি কি পড়বা? বড় প্রশ্নের জন্য পর্যায় সারণী থেকে পড়বা মৌলের অবস্থান নির্ণয়। মৌলের অবস্থান নির্ণয় কিভাবে আসবে মনে রাখবা, উদ্দীপকে 2, 3, 4টি মৌল দেয়া থাকবে, তাদের পারমাণবিক সংখ্যাও দেয়া থাকবে। তোমাকে বলবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার প্রশ্নটা কি হবে? আয়নীকরণ শক্তি, আয়নীকরণ অবলিক ইলেকট্রন আসক্তি, খুব ইম্পর্টেন্ট। আয়নীকরণ শক্তি অথবা ইলেকট্রন আসক্তি দিয়ে প্রশ্ন আসবে। কিভাবে আসবে? উদ্দীপকে মৌল দেয়া থাকবে, পর্যায় এবং গ্রুপ দেয়া থাকবে, তোমাকে মৌল শনাক্ত করতে হবে। বলবে A এবং B মৌলের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি, অথবা C এবং D মৌলের মধ্যে কার আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি বেশি, অথবা এখানে থাকবে আকার, মনে রাখবা আকার। এই 3টার মধ্যে একটা প্রশ্ন আসবে, হয় আয়নীকরণ শক্তি, না হলে ইলেকট্রন আসক্তি, না হলে পরমাণুর আকার। অর্থাৎ মৌল দেয়া থাকবে, আকার নির্ণয় করতে বলতে পারে, আয়নীকরণ শক্তি বলতে পারে, ইলেকট্রন আসক্তি বলতে পারে। 3 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হলো একই গ্রুপের মৌলের ধর্ম একই, মৌলের ধর্ম একই ব্যাখ্যা করো। একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই রকম ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর 4 নাম্বার একটা প্রশ্ন, এটা আসে না, বা যদি প্রশ্ন কঠিন হয় তাহলে হবে যে মৌলসমূহের অক্সাইডের প্রকৃতি নির্ণয় করো। মৌলসমূহের অক্সাইডের প্রকৃতি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল মূলত পর্যায় সারণীর অংশের পড়াশোনা। মনে রাখবা তোমাকে কিন্তু পর্যায় সারণী থেকে সমাধান করতে হলে 1 থেকে 20টা মৌলের মানে অবস্থান কোথায় আছে এটা জানা দরকার। সম্ভব হলে 1 থেকে 30টা মৌলের। মনে রাখবা প্রশ্ন আসতে 1 থেকে অবস্থান নির্ণয় করতে বললে 1 থেকে 20-এর মধ্যে আসবে, খুব বেশি ভাগ সম্ভাবনা। এবার আমরা চলে যাব পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। রাসায়নিক বন্ধন থেকে কি পড়বা? 1 নাম্বার প্রশ্ন পড়বা ডায়াগ্রামের সাহায্যে বন্ধন গঠন। ডায়াগ্রামের সাহায্যে বন্ধন গঠন অর্থাৎ কিভাবে প্রশ্ন আসবে? এক্ষেত্রেও পর্যায় সারণীর একটা অংশ দেয়া থাকবে, মৌল দেয়া থাকবে, তোমাকে বলবে A এবং B মৌলের মধ্যে বন্ধন গঠন আলোচনা করো, অথবা বলবে ডায়াগ্রামের সাহায্যে আলোচনা করো, তখন তোমাকে বন্ধন গঠন দেবে। এবং 2 নাম্বার হলো আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা। আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, এটার উপরে 52টা স্টার দিবা, দ্রবণীয়তা এবং তড়িৎ পরিবাহিতা। আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা এবং তড়িৎ পরিবাহিতা খুব ইম্পর্টেন্ট, নট অনলি পানি বাট অলসো পোলার দ্রাবক বলতে পারে এটা। আর 3 নাম্বার প্রশ্ন পড়বা অ্যামোনিয়া, মিথেন, পানি, কার্বন ডাইঅক্সাইডের গঠন, অর্থাৎ এদের বন্ধন কোণ বা গঠন আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। অথবা তোমাকে বলতে পারে F2 বা Cl2 এর গঠন, এই কয়টার গঠন পড়লেই হয়ে যাবে। অথবা Cl2 না পড়ে তুমি এখানে O2 পড়বা, F2 বা O2 এর গঠন আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। নাম্বার 4 নাম্বার প্রশ্ন, সেটা কি? অষ্টক নিয়মের ব্যতিক্রম, অর্থাৎ PCl5 এবং BF3 অষ্টক নিয়মের ব্যতিক্রম, অবলিক দিয়ে কি? ব্যতিক্রম। তাহলে অষ্টক নিয়মের ব্যতিক্রম পড়বা, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তবে ধাতব বন্ধন থেকে প্রশ্ন যদি আসে কিভাবে আসবে? ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন, তখন তোমাকে ধাতব বন্ধনটা ব্যাখ্যা করতে হবে।
ধাতব বন্ধন। তাহলে আমি মনে করি এখান থেকে এই 5টা প্রশ্ন পড়লে তুমি হুবহু প্রশ্ন কমন পাবা, 100% শিওর, ইনশাল্লাহ হুবহু কমন পাবে। তাহলে পঞ্চম অধ্যায় থেকে কী কী পড়বা? ডায়াগ্রামের সাহায্যে বন্ধন গঠন, আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, অ্যামোনিয়া, মিথেন, পানি, কার্বন ডাইঅক্সাইড, ফ্লোরিন এবং অক্সিজেনের গঠন আলোচনা, PCl5/BF3, দ্যাট মিন্স ব্যতিক্রম, সমযোজী যৌগে অষ্টক্রমের ব্যতিক্রম যে ঘটেছে সেটা পড়বা। আর সাথে ধাতব বন্ধন খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে প্রশ্ন যদি হয় ধাতব বন্ধন থেকে কি হবে, ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন, তখন তোমাকে ধাতব বন্ধনটা ব্যাখ্যা করতে হতে পারে। তবে যদি কোনো স্কুলে ষষ্ঠ অধ্যায় দিয়ে থাকে, আমরা ষষ্ঠ অধ্যায়ের জন্য আলাদা কিছু প্রশ্ন বলবো, কারণ বেশিরভাগ স্কুলে পঞ্চম অধ্যায় পর্যন্ত আছে, কিন্তু যদি কোনো স্কুলে ষষ্ঠ অধ্যায় দেওয়া থাকে তাদের জন্য দেখো ষষ্ঠ অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে। ষষ্ঠ অধ্যায়ের নাম মোলের ধারণা ও রাসায়নিক গণনা। তোমরা প্রথম যেটা পড়বা 1 নাম্বার স্থূল সংকেত, স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়, এটা আসবে পরীক্ষায়, আসবে মানে আসবে 100% শিওর। আণবিক সংকেত নির্ণয় খুব ইম্পর্টেন্ট, স্থূল সংকেত আণবিক সংকেত আসবে। কিভাবে প্রশ্ন আসবে? বিভিন্ন যৌগের যে মৌল আছে তাদের পরিমাণ দেয়া থাকবে, কার্বন এত %, অক্সিজেন এত %, হাইড্রোজেন এত %, তোমাকে বলবে এই স্থূল সংকেত বা আণবিক সংকেত নির্ণয় করো। 2 নাম্বার টপিক মোলারিটি নির্ণয়, অর্থাৎ S = 1000 W/mv, এই সূত্রের প্রয়োগ দিয়ে প্রশ্ন আসবেই। তোমাকে বলবে তুমি কিভাবে 250 মিলিলিটার 0.1 m সোডিয়াম কার্বনেট বা সালফুরিক অ্যাসিডের দ্রবণ তুমি তৈরি করবা। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। তাহলে কিভাবে প্রশ্ন হবে? এখানে 2টা পাত্র দেয়া থাকবে এই রকম ভাবে, এই পাত্রের মধ্যে ধরো সালফুরিক অ্যাসিড থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, এদের মধ্যে মানও দেয়া থাকবে, আয়তন দেয়া থাকবে, ঘনমাত্রা দেয়া থাকবে। তোমাকে বলবে এর মধ্যে ধরো এটা আছে 0.1 m 50 মিলিলিটার, তোমাকে বলবে এর ভিতরে কি পরিমাণ পদার্থ আছে, তার মানে ডাব্লুর মান বের করতে হবে। তোমাকে বলতে পারে এই 2টা পদার্থ একত্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক, খুব ইম্পর্টেন্ট, লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। আর একটা পড়বা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। এখান থেকে আর বেশি পড়ার দরকার নাই। তবে যদি বার্ডেন হয়ে যায় তুমি ষষ্ঠ অধ্যায়ের অর্ধেক পড়বা, কি কি? স্থূল সংকেত আর মোলারিটি, এটুকু পড়লে হয়ে যাবে। লিমিটিং বিক্রিয়কটা অনেক স্কুলে কমপ্লিট নাও করতে পারে, যদি করে সো লিমিটিং বিক্রিয়ক থেকে প্রশ্ন আসবে, এভাবে দেয়া থাকবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। যদি কোনো বিষয় তোমার জানার আরও আগ্রহ থাকে আর সাজেশন থেকে যদি কোনো কিছু বুঝে নেওয়ার দরকার থাকে তোমরা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবা। আশা করি আমরা সঠিক সময়ে উত্তর দিতে পারবো। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে আর ভালোভাবে পড়াশোনা করবে। আর যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম। এবার তো ঠিক আছে।